আচ্ছা, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 2, অধ্যায় নাম হচ্ছে ভেক্টর। আমরা আজকে শিখবো ভেক্টরের উপাংশ। এই ক্লাসটা আমাদের এইচএসসি ফিজিক্সের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা ফিজিক্সের অন্যান্য যতগুলো অধ্যায় ভেক্টর রাশি নিয়ে পড়বো, যে রাশিগুলো আসলে ভেক্টর রাশি, সবগুলো রাশির হিসাব নিকাশের জন্য এই ভেক্টর উপাংশ এই কনসেপ্টটা খুবই জরুরি। এটা অনেকের ক্ষেত্রেই প্রবলেমের তৈরি করে, তো এই বিষয়টা অনেক সহজ। তো আজকের ক্লাসটা করলে ইনশাআল্লাহ উপাংশ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো চলো আমরা উপাংশের ক্লাসটা শুরু করি। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে ভেক্টর এর উপাংশ। আচ্ছা, উপাংশ তো আসলে কিছু না, মূল কথাটা হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে ভাগ করার পদ্ধতির নামই হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে ভাগ করা। এর আগের ক্লাসগুলোতে আমরা ভেক্টর রাশির যোগ শিখছি, ভেক্টর রাশির বিয়োগ শিখছি। আজকে আমরা শিখবো ভাগ ইনশাআল্লাহ। এরপরে সামনের ক্লাসগুলোতে আমরা পর্যায়ক্রমে গুণ শিখতে পারবো। যোগ বিয়োগ গুণ ভাগ এই হচ্ছে চারটা আলোচনা বিষয় মূলত এই অধ্যায়ের। তো ভেক্টর রাশির বিভাজন, তবে একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে ভাগ করাটাই হচ্ছে ভেক্টর রাশির বিভাজনের প্রক্রিয়া। তো ভেক্টর রাশিকে ভাগ করলে কি পাওয়া যাবে একটু চিন্তা করো। ধরো আমার কাছে 500 টাকা আছে, এই 500 টাকা আমি তোমাদের কয়েকজনের মধ্যে ভাগ করে দিলাম। কাউকে 50 টাকা, কাউকে 100 টাকা আমি দিলাম। দেওয়ার পরে দেখো, যখন আমি আমার কাছ থেকে 500 টাকা তোমাদের কাছে দিয়ে দিছি, তখন আমার কি টাকার অস্তিত্ব আছে? আমার কাছে টাকাটার কি আর কোনো অস্তিত্ব আছে? আমার কাছে টাকাটার কি কোনো অস্তিত্ব আর আছে? না। তাহলে আমি ভাগ করে দিছি। তাহলে কোনো একটা ভেক্টর রাশিকে ভাগ করে দিলে মূল জিনিসটার আর কোনো অস্তিত্ব থাকবে না। কোনো একটা ভেক্টর রাশিকে এভাবে যদি ভাগ করে দেই, তাহলে মূল ভেক্টরের আর কোনো অস্তিত্ব থাকবে না। আবার দেখো, তোমাদের কাছে যে জিনিসগুলো চলে গেল, সেই টাকাগুলোকে আমি যদি আবার একত্রে করি, তাহলে কি ওই 500 টাকা ফেরত পাওয়া যাবে না? আবার যদি একত্রে করি 500 টাকা ফেরত পাওয়া যাবে। তাহলে দেখো, ওই যে টুকরা টুকরা অংশগুলা, মানে ওই ভাগ করা অংশগুলোকে যোগ করলে মূল অংশ আবার ফেরত পাওয়া যায়। 500 টাকা থেকেই তো হিসাবটা শুরু হয়েছিল। সেই 500 টাকা আবার ফেরত পাচ্ছে কিভাবে? তোমাদেরকে ভাগ করে দেওয়া অংশগুলো আবার যোগ করলে মূল অংশটা আবার ফেরত পাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে যদি ভাগ করি, তাহলে মূল ভেক্টরের আর কোনো অস্তিত্ব থাকে না। আবার ওই ভাগ অংশগুলোকে যদি যোগ করি, তাহলে টুকরা অংশগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। আচ্ছা, এবার ভেক্টর রাশিকে ভাগ করলে কি রাশি পাওয়া যাবে, স্কেলার না ভেক্টর, এটা একটু চিন্তা করি। কারণ আমার কাছে ছিল যে 500 টাকা, এই 500 টাকা তোমাদের কাছে আমি দিলাম, দেওয়ার পরে কি এই টাকাটা তোমাদের কাছে ডলারে রূপান্তরিত হয়ে যাবে? টাকা কি ডলার হয়ে যাবে বা হচ্ছে অন্য কোনো কারেন্সিতে কনভার্ট হবে? অবশ্যই হবে না, টাকা টাকাই থেকে যাবে। তাহলে একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে ভাগ করলাম, ওগুলোও এক একটা কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে ভাগ করলে সেই ভাগফলগুলোকে বলা হয় প্রত্যেকটা অংশকে বলা হয় ভেক্টর এর উপাংশ। ভেক্টর এর উপাংশ। কয়েকটা অংশে যে ভাগ করবা, এই প্রত্যেকটা অংশকে বলা হবে ভেক্টর এর উপাংশ। এই উপাংশের মধ্যে আমরা বিশেষ এক ধরনের উপাংশ নিয়েই পড়বো, সেটা হচ্ছে লম্বাংশ। উপাংশের মধ্যে বিশেষ একটা ক্ষেত্র নিয়ে পড়বো, সেটা কি বলতো? সেটা হচ্ছে লম্বাংশ। অর্থাৎ লম্ব বরাবর দুইটা উপাংশে ভাগ করা। লম্ব প্লাস উপাংশ, এই শব্দটা নিয়েই আসলে লম্বাংশটা গঠিত হয়েছে। অর্থাৎ লম্ব বরাবর দুইটা উপাংশে, মানে একটা ভেক্টরকে লম্ব বরাবর, পরস্পরের সাথে লম্ব বরাবর দুইটা অংশে ভাগ করে ফেললে তাদেরকে আমরা বলবো হচ্ছে লম্বাংশ বরাবর ভেক্টর রাশিকে ভাগ করা। তাহলে একটা ভেক্টর রাশিকে ভাগ করলে ওই যে ছোট ছোট অংশ, সেই অংশগুলোকে আমরা বলি ভেক্টর এর উপাংশ। তাহলে বলো তো, উপাংশ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? এই যে একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে ভাগ করলাম, এই প্রত্যেকটা টুকরা টুকরা অংশ, এগুলা কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? অবশ্যই এটা একটা ভেক্টর রাশি। তাহলে উপাংশ একটা ভেক্টর রাশি। এবার আসি, তাহলে উপাংশ যেহেতু ভেক্টর রাশি, যে কোনো ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে মান আর একটা হলো দিক। তাহলে এই উপাংশেরও দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান আর একটা হলো দিক। তাহলে এই উপাংশের শুধুমাত্র যদি মান নিয়ে বিবেচনা করো বা শুধুমাত্র মান নিয়ে যদি পর্যালোচনা করো, সেই শুধু মানকে বলা হয় লম্ব অভিক্ষেপ। উপাংশের শুধুমাত্র মানকে কি বলা হবে? লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো, মানের সাথে যদি দিক অ্যাড করি, তাহলে সেটা কি হয়ে যাবে? উপাংশ হয়ে যাবে। তাহলে লম্ব অভিক্ষেপের সাথে যদি ওই লম্ব অভিক্ষেপের ডিরেকশনটা অ্যাড করে ফেলি, তাহলে সেটা উপাংশে কনভার্ট হয়ে যাবে। কিভাবে করব সেটা আমরা আলোচনা করতেছি। তার আগে বলো তো, দেখো এই যে লম্ব অভিক্ষেপটা, এটা হলো ভেক্টর রাশির উপাংশের শুধুমাত্র মান। তাহলে শুধু মান, এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই এটা একটা স্কেলার রাশি, কারণ স্কেলার রাশির কি আছে? শুধুমাত্র মানই আছে। তাহলে আমরা দেখো কি পাইলাম, একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে ভাগ করলে প্রত্যেকটা অংশকে আমরা কি বলতে পারি? প্রত্যেকটা অংশকে আমরা বলতে পারি হচ্ছে ভেক্টর রাশির
উপাংশ। প্রত্যেকটা অংশকে বলতে পারি ভেক্টর রাশির উপাংশ। উপাংশ অবশ্যই একটা ভেক্টর রাশি, তার মানও আছে, দিকও আছে। উপাংশের মধ্যে বিশেষ একটা ক্রাইটেরিয়া নিয়ে আমরা পড়বো, সেটা কি? লম্বাংশ। লম্বাংশ কি? একটা ভেক্টর রাশিকে দুইটা লম্ব বরাবর উপাংশে ভাগ করাটাই হচ্ছে লম্বাংশ। তাহলে ভেক্টর রাশিকে কয়েকটা ভাগকে ভাগ করলে প্রত্যেকটাকে বলা হয় তাদের উপাংশ। উপাংশ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে উপাংশে শুধুমাত্র মান নিয়ে যদি আমরা ডিল করি, তাহলে সেই শুধু মানকে বলা হবে লম্ব বিক্ষেপ, আর লম্ব বিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে আমরা প্রথমে লম্ব বিক্ষেপ বের করার চেষ্টা করি, তারপরে তার সাথে দিক অ্যাড করলেই সেটা ভেক্টর রাশিতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ উপাংশে পরিণত হয়ে যাবে। আচ্ছা, লম্ব বিক্ষেপকে আমরা মনে রাখতে পারি ছায়া হিসেবে, বুঝছো? লম্ব বিক্ষেপকে আমরা মনে রাখবো ছায়া হিসেবে। ছায়া, এই ছায়া হচ্ছে যে মানুষের ছায়া পড়ে না, আলোর বিপরীতে ছায়া পড়ে না, সেই ছায়াটা হিসেবে মনে রাখবো। তাহলে কিভাবে এই লম্ব বিক্ষেপটা আমরা নির্ণয় করবো? আমরা কিন্তু মূলত এই লম্বাংশ নিয়েই পড়াশোনা করবো। আচ্ছা, চিন্তা করো, তোমার কাছে এরকম একটা ভেক্টর রাশি আছে। এই ভেক্টর রাশি হচ্ছে এ, এই দিকে আছে হচ্ছে এক্স অক্ষ, আর এই দিকে আছে হচ্ছে ওয়াই অক্ষ। এই দিকে আছে হচ্ছে ওয়াই অক্ষ। এই দুইটা অক্ষ তোমার কাছে আছে। বলতো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে অবস্থান করে। আমি এখন এই এক্স এ ভেক্টরটাকে এক্স অক্ষ বরাবর একটা অংশে এবং ওয়াই অক্ষ বরাবর যদি একটা অংশে ভাগ করি, দুইটা অংশে ভাগ করব, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এই যে দুইটা অংশে ভাগ করব, এই দুইটা অংশ তাহলে পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এরা দুজন পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি। তার মানে লম্ব বরাবর আমি দুইটা উপাংশে ভাগ করতেছি না, তাহলে এটাকেই বলা হয় হচ্ছে লম্বাংশ। চলো দেখি কিভাবে করা যায়। তাহলে এখন আমরা বললাম লম্ব অভিক্ষেপ মানে ছায়া। তাহলে এখন কি করব? লম্ব অভিক্ষেপ নির্ণয়ের জন্য আমরা আগে দেখব যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করে। ভেক্টরটা এক্স অক্ষের সাথে ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করে। এবার এ ভেক্টরের ঠিক উপর থেকে, এই ভেক্টরের ঠিক উপর থেকে একটা টর্চ লাইট ফেলবো, যাতে টর্চ লাইটটা লম্বভাবে আলো দেয়, যাতে টর্চ লাইটটা লম্বভাবে আলো দেয়। ঠিক এই যে এইভাবে আমি আলোটা ফেলবো ভেক্টরের উপরে। তাহলে এটাকে মনে মনে কল্পনা করে একটা লাঠি, মনে মনে কল্পনা করে এটা একটা ভেক্টর না, এটা একটা হচ্ছে লাঠি। তাহলে উপর থেকে যদি লম্বভাবে আলো ফেলো, তাহলে দেখো তো ঠিক এই বরাবর, ঠিক লম্ব বরাবর এতটুকু জায়গা জুড়ে ছায়া পড়বে কিনা? যতটুকু জায়গা জুড়ে ছায়া পড়বে ততটুকুই হচ্ছে লম্ব বিক্ষেপ। যতটুকু জায়গা জুড়ে ছায়া পড়বে ততটুকুটাই হচ্ছে কি? লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ। কোন দিক বরাবর বলতো? এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর এই লম্ব বিক্ষেপকে আমরা এ এক্স হিসেবে লিখলাম। তাহলে এ এক্স দ্বারা কি বোঝায়? এ ভেক্টর এর এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ। কিভাবে নির্ণয় করবো সেটা পরে দেখতেছি। এবার দেখো ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ কিভাবে নির্ণয় করব? তাহলে আবারও আমরা কি করব? এই দিক থেকে একটা টর্চ লাইট ফেলবো, টর্চ লাইট ধরবো যাতে সে লম্বালম্বি ভাবে আলো দেয়। তাহলে চিন্তা করো, এই দিক থেকে যদি টর্চ লাইট ফেলো, লম্বালম্বি ভাবে যদি আলো দেয়, তাহলে তার ছায়াটা কোন অংশটুকু জায়গা জুড়ে পড়বে? ঠিক এতটুকু জায়গা জুড়ে তার ছায়াটা পড়বে। তো এইটা কোন অক্ষ বরাবর কাজ করতেছে? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটা হচ্ছে এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ, এই জন্য এটাকে এ ওয়াই দ্বারা প্রকাশ করা হলো। তাহলে এ ওয়াইটা কি? এ ভেক্টর এর ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো আমি কি করছিলাম? এ ভেক্টর নিছিলাম, এ ভেক্টরটাকে দুইটা অংশে ভাগ করলাম, একটা হচ্ছে এ এক্স আর একটা হচ্ছে এ ওয়াই। তাহলে এই দুইটা অংশ দেখো, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে দুইটা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে? 90। তার মানে এরা পরস্পরের সাথে লম্ব বলা যায়। এই যে দুইটা লম্ব বরাবর উপাংশে ভাগ করলাম, এই জন্য এদেরকে বলা হবে হচ্ছে লম্বাংশ। তাহলে ঠিক আছে, ভাগ করলাম, এর মানটা কত হবে? লম্ব বিক্ষেপ, এটার মান কিভাবে নির্ণয় করব? চলো আমরা একটু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। তাকাও তো, যখন আমি এইভাবে করে টর্চ লাইট ফেলছি, এই বরাবর যখন ছায়া পড়ছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে না? সমকোণী ত্রিভুজের কোণের বিপরীত বাহুটাকে আমরা সবসময় বলি কি বলতো? লম্ব বলি। আর এইটাকে আমরা বলি কি? অতিভুজ। তাহলে দেখো আমার কাছে অতিভুজের মান জানা আছে। অতিভুজ হচ্ছে ভেক্টর রাশিটা, অতিভুজ হচ্ছে এই ভেক্টর রাশিটা, এ ভেক্টর রাশিটাই হলো অতিভুজ। তো আমার দরকার হচ্ছে ভূমি। কোণের বিপরীত বাহু যদি লম্ব হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমার এই ভূমিটা দরকার।
তাহলে দেখো আমার কাছে অতিভুজ আছে, ভূমি জানা দরকার, তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসা যাবে? অতিভুজ আছে, ভূমি জানা দরকার, কোন ত্রিকোণমিতিক অনুপাত? অ্যাঙ্গেল আছে, কোন ত্রিকোণমিতিক অনুপাত নেওয়া যাবে? কজ নেওয়া যাবে। কবরে ভূত আছে, মনে আছে? কবরে কি থাকে? ভূত, তার মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এইখানে দেখো, তাহলে এই অংশটুকুর ভিতরে আমি লিখলাম কস থিটা, এই যে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে থিটা, তাহলে কস থিটা ইকুয়ালস টু কবরে কি আছে বলো তো? ভূত আছে, তাহলে আগে হচ্ছে ভূমি। দেখো এই ভূমি বরাবর কি আছে? এ এক্স, আর অতিভুজ বরাবর কি আছে? এ ভেক্টর নিজেই। তাহলে এ এক্স ইকুয়ালস টু কি দাঁড়াইলো? এ কস থিটা। তাহলে এ এক্সটা কি ছিল? এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ। এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ হচ্ছে এ কস থিটা। ভাইয়া এখানে এ দ্বারা কি বোঝায়? এখানে এ দ্বারা বোঝায় হচ্ছে এ ভেক্টর এর কি বলতো? শুধুমাত্র মান। আর থিটাটা হচ্ছে এ ভেক্টর এর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপটা কি? এ কস থিটা। আচ্ছা, লম্ব বিক্ষেপ তো হয়ে গেল, এবার আসি উপাংশ। আমরা মূলত ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে ভাগ করলাম, দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখানে যেটা বের করলাম সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ, সেটা তো উপাংশ না। উপাংশের শুধুমাত্র মান হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে এই লম্ব বিক্ষেপের সাথে উপাংশের মূল পার্থক্যটা কি? উপাংশ হচ্ছে ভেক্টর রাশি যার মান আছে এবং দিকও আছে, আর লম্ব বিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি যার শুধুমাত্র কি আছে? মান। তাহলে আমি যদি লম্ব বিক্ষেপের সাথে তার দিকটা লিখে দেই তাহলেই কিন্তু সেটা ভেক্টর রাশিতে প্রকাশ হয়ে যাবে। মানের সাথে যদি দিক যুক্ত করে দেই তাহলে কি আর স্কেলার রাশি থাকবে না? তাহলে কি হয়ে যাবে? ভেক্টর রাশি, তার নাম হবে উপাংশ। তাহলে দেখো এ ভেক্টর বরাবর, সরি এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ তাহলে কিভাবে লিখবো? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এ ভেক্টর এর উপাংশ, এ ভেক্টর এর উপাংশ। তাহলে এবার যেহেতু উপাংশ, উপরে একটা ভেক্টর চিহ্ন দিচ্ছি। আগের বার কিন্তু ভেক্টর চিহ্ন দেইনি, আগের বার কিন্তু ভেক্টর চিহ্ন দেইনি, কারণ এটা কি ছিল? লম্ব অভিক্ষেপ, মানে শুধুমাত্র মান। তাহলে এবার উপাংশ চিহ্ন দিচ্ছি, উপাংশ দেখে ভেক্টর চিহ্ন দিচ্ছি। তাহলে ভেক্টর রাশির কি আছে? মান আছে এবং দিক আছে। তাহলে উপাংশের মান কোনটা? এই তো এইটা। উপাংশের মান হচ্ছে লম্ব বিক্ষেপ, উপাংশের মান হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে মান হচ্ছে এ কস থিটা, মান হইল এ কস থিটা। তাহলে এবার কি লাগবে? এর সাথে দিক লাগবে। এখন এবার দিক কিভাবে দিব? চিন্তা করে এটা কোন দিকে কাজ করতেছে? এই যে এ কস থিটা মানে এক্স অক্ষ বরাবর যে উপাংশ, এই উপাংশটা এ কস থিটাটা কোন দিক বরাবর কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। কোন দিক বরাবর? এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষের দিকে। এই যে দেখো এটা হলো এক্স অক্ষের দিকে, এটা হলো এক্স অক্ষের দিকে। তাহলে এক্স অক্ষের দিকে দিকটা বুঝাইতে আমরা কি করব? ছোট্ট করে ওই দিক বরাবর একটা একক ভেক্টর বসাই দিব, ওই দিক বরাবর একটা একক ভেক্টর বসাই দিব। একক ভেক্টর বসাইলে লাভ কি? একক ভেক্টরের মান হচ্ছে 1। তাহলে ওই ভেক্টর রাশির মানের কোনো পরিবর্তন করে না, কিন্তু একক ভেক্টর একটা দিক নির্দেশ করে দেয়। এই জন্য আমরা কি করব? এর সাথে ছোট্ট করে আই ক্যাপ লাগাই দিব। আই ক্যাপই কেন দিলাম? এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ। আই ক্যাপের মান কত ভাইয়া? 1। আই ক্যাপ কি নির্দেশ করে? এটা এক্স অক্ষ বরাবর সেটা নির্দেশ করে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম? উপাংশটাও কিন্তু পেয়ে গেলাম। তাহলে উপাংশ এর একটা জেনারেল ফর্মুলা কিভাবে লেখা যাইতে পারে? দেখো এই জেনারেল ফর্মুলাটা আমরা সবসময় মাথায় রাখবো, ম্যাথ করার জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে উপাংশ ইকুয়ালস টু লম্ব অভিক্ষেপ ইনটু ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর। উপাংশ ইকুয়ালস টু লম্ব বিক্ষেপ ইনটু ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর। এটা কেবল কোন অক্ষ বরাবর হইলো বলতো? এক্স অক্ষ বরাবর। এখানে আমরা কোন অক্ষ বরাবর করতেছি? এক্স অক্ষ বরাবর। এবার আসি ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কাজ করা শেষ। এবার আসি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এবার দেখ একটু অতিভুজ আর লম্ব ভূমি এগুলো তো আমরা চিনে ফেলছি, এগুলো মিশাই ফেলি। একটু চিন্তা করে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি।
তার এইটুকু যদি থিটা হয়, বলেন তো বাকি অ্যাঙ্গেলটুকু কেমনে বের করবেন? 90 মাইনাস থিটা। চিন্তা করেন, এটুকু যদি 30 হয়, বাকিটুকু কত হবে? 60। কেমনে বের করছেন? 90 থেকে বাদ দিই তো। তাহলে 90 মাইনাস থিটা হচ্ছে এইটুকু। দেখেন, যখন আমি ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ নিচ্ছিলাম, এখানেও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, কারণ আমি আলোটা ফেলছি লম্বভাবে। তাহলে এইখানে আমি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। সমকোণী ত্রিভুজের দেখো অতিভুজ আছে, ভূমি দরকার, অতিভুজ আছে, ভূমি দরকার। তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসতে হবে? কজ। তাহলে কজ থিটা ইকুয়ালস টু অতিভুজ, সরি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এটার ভূমি হচ্ছে এ ওয়াই এবং অতিভুজ হচ্ছে এ। এবার দেখো থিটার কাহিনী। এই যে এই সমকোণী ত্রিভুজের এবার অন্তর্ভুক্ত কোণ কি? থিটা। এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ কি? থিটা। কি বলতো? 90 মাইনাস থিটা। তাহলে ওখানে কি থিটা লেখা যাবে? কি আসবে এই জায়গায়? 90 মাইনাস থিটা। আচ্ছা, এরা দুইজন যদি লম্ব বরাবর না হইতো, তাহলে কি এখানে 90 লেখা যাইতো? মানে লম্বাংশ যদি না হইতো, লম্ব বরাবর যদি ভাগ না করতাম, তাহলে কিন্তু 90 আসতো। আচ্ছা, এবার আমি দরকার বের করতে চাই এ ওয়াই। এ ওয়াই ইকুয়ালস টু এ কজ 90 মাইনাস থিটা। তোমরা ত্রিকোণমিতিতে অলরেডি শিখে আসছো, কজ 90 মাইনাস থিটা মানে কি লেখা যায়? কজ 90 মাইনাস থিটা সমান সমান কি লেখা যায় বলো তো? সাইন থিটা। তাহলে এ সাইন থিটা, এটাই হচ্ছে এ ওয়াই। এ ওয়াইটা কি বলতো? এ ওয়াইটা হচ্ছে এই ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ। ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ। তাহলে এখানে এ দ্বারা কি বোঝায়? এ ভেক্টর এর মান। থিটা দ্বারা কি বোঝায় বলতো? থিটা দ্বারা কি বোঝায়? ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে। দেখো তো থিটা কি চেঞ্জ করছো? এইখানেই স্টুডেন্টরা প্রচুর ভুল করে। দেখো আমি কিন্তু থিটা এটাই রাখছি, 90 মাইনাস থিটার জায়গায় সূত্র অনুযায়ী সাইন আসছে। এটা তো আমি জোর করে আনিনি, সূত্র অনুযায়ী আসছে। তাহলে থিটাটা এখনো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে এ ভেক্টর এর উৎপন্ন কোণ। তাহলে একটা জিনিসকে খেয়াল করতেছো, লম্ব বিক্ষেপ যখন আমরা নির্ণয় করতেছি, অ্যাঙ্গেল একবারই নেওয়া হচ্ছে। মানে এক্স অক্ষের সাথেই নিছি, ওয়াই অক্ষের সাথে নতুন করে কি কোনো অ্যাঙ্গেল নেওয়া লাগতেছে? আসলে লাগতেছে না, একটা অক্ষের সাথে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো লম্ব বিক্ষেপ আমার বের হয়ে গেছে, এবার দরকার হচ্ছে উপাংশ। তাহলে এ ভেক্টর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই হলে, তাহলে দেখো এবার উপাংশ যেহেতু লেখছে, তাই উপরে কিন্তু ভেক্টর চিহ্ন দিছি। তো উপাংশ মানে ভেক্টর রাশি। ভেক্টর রাশির দুইটা জিনিস হয়, একটা হচ্ছে মান আর একটা হলো দিক। উপাংশের যে মান সেটাকেই তো লম্ব বিক্ষেপ বলা হয়। এই যে এখানে আমরা লিখলাম যে উপাংশের শুধু মানকে আমরা কি বলি? লম্ব বিক্ষেপ। তাহলে এই উপাংশের শুধু মান হলো এ সাইন থিটা, এ সাইন থিটা। আর উপাংশ লিখতে গেলে তো শুধু মান লিখলে হবে না, মানের সাথে সাথে আবার কি দরকার? দিক দরকার। তাহলে দিক, এই উপাংশটা কোন দিকে সেটা আগে দেখি। এই উপাংশটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর, এটা বোঝানোর জন্য কি করব? তুমি বাংলায় লিখে দিতে পারো, কিন্তু সেটা খুবই বাজে হবে। তুমি কি করবা? ওয়াই অক্ষ বরাবর মানে যে দিক বরাবর উপাংশ, সেই দিক বরাবর একটা একক ভেক্টর নিবা, ওই দিক বরাবর একটা একক ভেক্টর নিবা। তাহলে লাভ কি হবে? একক ভেক্টর কিন্তু মানের কোনো চেঞ্জ করে না, শুধুমাত্র একটা দিক নির্দেশ করে। তাহলে দেখো এখানে ওয়াই অক্ষ বরাবর যেহেতু বলছে, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর আমরা জানি হচ্ছে জে ক্যাপ। জে ক্যাপ দিলে লাভ কি? জে ক্যাপের মান হলো 1, তাহলে মানের কোনো পরিবর্তন করতেছে না, কিন্তু একটা দিক অ্যাড করে দিচ্ছে। দিক কোন দিকে? দিকটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো? উপাংশ। তাহলে দেখি তো আগের বার যে আমরা লিখলাম উপাংশের একটা জেনারেল সূত্র, সেই সূত্র অনুযায়ী কাজটা হচ্ছে কিনা। উপাংশ ইকুয়ালস টু লম্ব বিক্ষেপ ইনটু ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইকুয়ালস টু লম্ব বিক্ষেপ, ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ হচ্ছে এ সাইন থিটা ইনটু ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর। ওই দিক কোন দিক? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে কে। দেখো মোটামুটি ক্লিয়ার কিনা উপাংশ। তাহলে এখন আমরা অনেকে একটা জিনিস মুখস্থ করে ফেলতে পারি যে ভাইয়া তাহলে এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ হচ্ছে এ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ হচ্ছে এ সাইন থিটা। এক্স অক্ষ বরাবর এ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর এ সাইন থিটা মুখস্থ করলাম, তাহলে কি হবে? সব ক্ষেত্রে হবে না,
কিছু ক্ষেত্রে হবে, কিছু ক্ষেত্রে ধরা খেয়ে যাবা। ভাইয়া কিভাবে ধরা খাবো, চলো একটু দেখি। তুমি কি মুখস্থ করলা? এক্স অক্ষ বরাবর এ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর এ সাইন থিটা মুখস্থ করলা। তাহলে মুখস্থ করলে কি সমস্যা, চলো একটু দেখি। তো ধরো এখানে আমার কাছে একটা ভেক্টর আছে পি ভেক্টর, পি ভেক্টর। তাহলে তোমার যে মুখস্থ বিদ্যা, সেই মুখস্থ বিদ্যা অনুযায়ী এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের লম্ব বিক্ষেপ কি আসবে বলো তো? মুখস্থ বিদ্যা অনুসারে এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ কি আসবে? পি কস থিটা। ওয়াই অক্ষ বরাবর কি আসবে? পি সাইন থিটা। তুমি দেখলা যে এক্স অক্ষ বরাবর কস থিটা আসে, ওয়াই অক্ষ বরাবর কি আসে? সাইন থিটা আসে। তাহলে ওখানে এক্স অক্ষ বরাবর আসবে হচ্ছে পি কস থিটা, ওয়াই অক্ষ বরাবর আসবে পি সাইন থিটা। আচ্ছা দেখি তো আসে কিনা। এখন দেখো ওয়াই অক্ষের সাথে ভেক্টরটা ধরে নিলা থিটা কোণ উৎপন্ন করতেছে। ওয়াই অক্ষের সাথে ধরে নিলা ভেক্টরটা থিটা কোণ উৎপন্ন করতেছে। এই ভেক্টরটার ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা। তাহলে লম্ব বিক্ষেপ বের করার জন্য আমরা কি করতেছিলাম? লম্বা লম্বি ভাবে একটা টর্চ ফেলতেছিলাম, তাই তো? তাহলে এইটুকু জায়গা জুড়ে তার ছায়া পড়বে না। তাহলে দেখো তো এই যে ছায়াটা পড়ছে এটা কি এক্স অক্ষের উপর পড়ছে না ওয়াই অক্ষের উপর পড়লো? তাহলে এইটুকু হচ্ছে পি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ পি ওয়াই। আর আমি যদি এই পাশ থেকে টর্চটা ফেলি তাহলে ছায়া পড়বে এইটুকু জায়গায়। তাহলে এইটুকু হচ্ছে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ পি এক্স। এখন দেখি তো আমাদের যে মুখস্থ বিদ্যা সেটা কাজে লাগে কিনা। মুখস্থ বিদ্যা কি বলে? এক্স অক্ষ বরাবর হচ্ছে পি কস থিটা, ওয়াই অক্ষ বরাবর বলে হচ্ছে পি সাইন থিটা। তার মানে পি এক্স এর মান আসবে পি কস থিটা, পি ওয়াই এর মান আসবে পি সাইন থিটা। দেখি তো আসে কি, মুখস্থ বিদ্যা কাজে লাগে কি। দেখো তো এই যে এখানে থিটাটা আছে, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এবার কি করতেছি? ওয়াই অক্ষ বরাবর হিসাব করতেছি। এবার আগে করতেছি ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর দেখো আমরা যদি cos থিটা লিখতে চাই, cos থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে? কবরে ভূত আছে, তাহলে কোণের বিপরীত ভাবে এটা হচ্ছে লম্ব আর এটা হলো ভূমি। ভূমিটা হচ্ছে পি ওয়াই এবং অতিভুজটা হচ্ছে পি। তাহলে এখান থেকে দেখো তো পি ওয়াই সমান সমান কি আসলো? পি cos থিটা। আল্লাহ এটা কি হইলো ভাই? আমি তো মুখস্থ করছিলাম ওয়াই অক্ষ বরাবর সাইন, কি আসলো এটা? ওয়াই অক্ষ বরাবর cos। তাহলে কি সমস্যা হয়ে গেল? দেখি তো এক্স অক্ষ বরাবর কি আসতেছে সেটাও একটু দেখি। এক্স অক্ষ বরাবর কি আসে? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি আসে? তাহলে দেখো এইটুকু যদি থিটা হয় অবশ্যই বাকিটুকু হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এবার ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে আমরা যদি একটু লিখি যে cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কবরে ভূত আছে, ভূমি হচ্ছে পি অফ এক্স, অধিভুজ হচ্ছে পি। তাহলে কি দাঁড়াচ্ছে? পি অফ এক্স ইকুয়ালস টু পি cos 90 মাইনাস থিটা। cos 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। তাহলে ভাইয়া আগের বার তো আমি মুখস্থ করলাম, এক্স অক্ষ বরাবর cos থিটা, ওয়াই অক্ষ বরাবর সাইন থিটা, একদম ঝেড়ে মুখস্থ করছি অনেক কষ্ট করে বায়োলজির মতো। এক্স অক্ষ বরাবর cos থিটা, ওয়াই অক্ষ বরাবর সাইন থিটা। এবার কি হলো ভাইয়া? এবার তো এক্স অক্ষ বরাবরই সাইন থিটা চলে আসলো, ওয়াই অক্ষ বরাবর যে cos থিটা চলে আসলো। তাহলে আমাদের কি মুখস্থতে ভুল ছিল? মুখস্থ ওই চিত্রের জন্য ঠিকই ছিল, তাহলে এই চিত্রের জন্য আবার মুখস্থ করা লাগবে, একটা ঝামেলা না? দেখো দুইটা চিত্রে কিছু জিনিস কমন আছে। কমনটা হচ্ছে এই চিত্রে অ্যাঙ্গেল বা থিটাটা নিচ কোণ অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে। দেখো এক্স অক্ষ বরাবর কোন ত্রিকোণমিতিক ফাংশন আসছে? cos। এক্স অক্ষ বরাবর ফাংশন আসছে cos, ত্রিকোণমিতির ফাংশন আসছে cos। আচ্ছা দেখো তো এক্স অক্ষ বরাবর যখন cos আসছে তখন ওয়াই অক্ষ বরাবর কি আসছে? সাইন। এবার দেখো এখানে থিটাটা বা অ্যাঙ্গেলটা কোন অক্ষের সাথে নিছো? ওয়াই। সেই জায়গায় কি আসছে দেখো তো? cos আসছে, আর অপর জায়গায় সাইন। তাহলে কি বলা যায়? যে দিকের সাথে থিটা নিচ্ছি সেই দিকে কি আসতেছে? cos। যে দিকের সাথে থিটা নিচ্ছি সেই দিকে হচ্ছে cos। এইটা মুখস্থ করতে পারো। যে দিক বরাবর থিটা নিবা সেই দিকটা হচ্ছে cos, আর যে দিক বরাবর cos নিবা তার সাথে লম্ব দিকটা হচ্ছে সাইন, তার সাথে লম্ব দিকটা সাইন। লম্ব দিক না হলে কি সাইন হবে? দেখো তো এদিকে তাকাই একটু, লম্ব দিক না হলে কি 90 মাইনাস থিটা লেখা যাইতো? তাহলে কি সাইন আসতো? না। তাহলে আমরা কি মনে রাখতে পারি? যে দিক বরাবর তুমি উপাংশ নিবা সেই দিকের সাথে অ্যাঙ্গেল যদি নাও তাহলে ওই দিক বরাবর cos। যে দিকের সাথে অ্যাঙ্গেল নেবা সেই দিক বরাবর cos, আর যে দিক বরাবর cos হবে তার সাথে লম্ব বরাবর হবে হচ্ছে সাইন। তাহলে কথাটা প্রয়োজনে তুমি লিখে ফেলো। মূল জিনিস কি মনে রাখবো? এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর মুখস্থ করব না। মুখস্থ যদি করতেই হয় তাইলে করব যে দিক এর সাথে
থিটা মানে অ্যাঙ্গেল আর কি, সেই দিক বরাবর কজ আসবে। আর যে দিক বরাবর তুমি কজ নিবা, যে দিক বরাবর কজ, তার সাথে লম্ব বরাবর কি আসবে বলেন তো? সাইন। বুঝছেন এটা? তাহলে এইটা মনে রাখলে তাহলে আপনারা কখনোই ভুল হবে না। যে দিকের সাথে অ্যাঙ্গেল নিবেন সেই দিকে হবে কজ, আর তার সাথে লম্ব হবে সাইন। তাহলে কি বের হবে, লম্ব বিক্ষেপ না উপাংশ? লম্ব বিক্ষেপ। তারপরে উপাংশ কেমনে বের করবেন? উপাংশ ইকুয়ালস টু লম্ব বিক্ষেপ ইনটু ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর। উপাংশ ইকুয়ালস টু লম্ব বিক্ষেপ ইনটু ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর। আচ্ছা চলো, এখানে আমি একটা ভেক্টর রাশি, ও ভালো কথা, একটা ছোট জিনিস দেখানো ভুলেই গেছি, একটু দেখাই। ছোট্ট একটা জিনিস দেখানো ভুলে গেছিলাম, সেটা একটু দেখাই। এ ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করছিলাম। এইদিকে যদি থিটা হয় তাহলে এই দিক বরাবর উপাংশ হচ্ছে এ কস থিটা, আর এই দিক বরাবর উপাংশ হচ্ছে এ সাইন থিটা। যে দিকের সাথে অ্যাঙ্গেল সেই দিকে কস, যার সাথে কস তার লম্ব বরাবর হচ্ছে সাইন। এখন আমি প্রথমে একটা ওই যে টাকার গল্প বললাম, যে একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে ভাগ করলা, সেই ভাগফলগুলোকে যদি আবার যোগ করো তাহলে মূল ভেক্টর ফেরত পাওয়া উচিত। একটা ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে ভাগ করলা, সেই ভাগফলগুলোকে যদি যোগ করো তাহলে মূল ভেক্টর ফেরত পাওয়া উচিত কিনা? তাহলে দেখো, এই এ ভেক্টরকে দুইটা উপাংশে তুমি ভাগ করলা, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই দুইটা খন্ড খন্ড টুকরাকে যদি যোগ করো তাহলে অবশ্যই মূল ভেক্টর পাওয়া উচিত কিনা, মানে এ ভেক্টর ফেরত পাওয়া উচিত কিনা, মানে এ কস থিটা এ সাইন থিটা যোগ করলে এই ভেক্টর পাওয়া উচিত কিনা। আচ্ছা এখন দেখো, এই ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করছো। উপাংশ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এ এক্স এবং এ ওয়াই এগুলা কি সাধারণ বীজগণিতের নিয়মে যোগ করা যাবে? না, ভেক্টর নিয়মে যোগ করতে হবে। ভেক্টর নিয়মে যোগের পদ্ধতি হচ্ছে সামুদ্রিক সূত্র আছে। সামুদ্রিক সূত্র r ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে আলফা হচ্ছে যে দুইটা ভেক্টরকে যোগ করবা তাদের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো তো, তুমি যোগ করতেছো এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তাদের মধ্যবর্তী কোণ আলফা যদি ধরো, আলফা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। আচ্ছা আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান বের করার জন্য এত বড় কাজ কি আমরা করব? তাহলে লব্ধির মান আর ইকুয়ালস টু কি হবে? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো দেখি লব্ধির মানটা, আমি বললাম যে লব্ধি মানে যোগ, যোগ করলে মূল ভেক্টর ফেরত পাওয়া উচিত, যায় কিনা একটু প্রমাণ দেখি। তাহলে রুট ওভার পি বলতে এখানে এ এক্স আর কিউ বলতে এ ওয়াই, তাহলে মান বসাই। এ এক্স হচ্ছে এ কস থিটা, তার উপরে স্কয়ার ছিল এ স্কয়ার কস স্কয়ার থিটা, লেখা যাবে একবারে। এ ওয়াই মানে কি ছিল? এ সাইন থিটা, তার উপরে স্কয়ার, তাহলে এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। দেখো তো এ স্কয়ার কি কমন নেওয়া যায় না? কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তার উপরে আছে রুট ওভার। বলো তো কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে কি? তাহলে এ স্কয়ার আর রুট ওভার কাটে দিলে কি থাকে? এই এ ভেক্টরকেই তো ভাঙাইছিলাম। তাহলে দেখো এই টুকরা টুকরা অংশ যোগ করে মূল ভেক্টর পাওয়া গেছে না? কিন্তু সাধারণ নিয়মে যোগ করলে তো হবে না, দিক তোমাকে বের করতে হবে থিটার সূত্র দিয়ে, থিটার সূত্র দিয়ে বের করতে হবে। আচ্ছা এবার আমরা একটু একটা এমসিকিউ প্র্যাকটিস দেখবো, যে দেখি এটা কতটুকু ভালো বুঝতে পারলা তোমরা। তো এমসিকিউ করার আগে আরো একবার একটু সামারি করে দেই। আমরা যে দিকের সাথে অ্যাঙ্গেল নিব সেই দিক বরাবর হবে কজ, আর অপর দিক বরাবর হবে সাইন। অ্যাঙ্গেল কিন্তু একবারই নেওয়া, অ্যাঙ্গেল কিন্তু বারবার নেওয়া হচ্ছে না। এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল নিলে ওয়াই অক্ষের সাথে নতুন করে কি অ্যাঙ্গেল নেওয়া হচ্ছে? না। আবার যদি ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল নেই তখন কি আর নতুন করে এক্স অক্ষের সাথে নেওয়া হয়? না। এই অ্যাঙ্গেল দুইবার নেওয়া যাবে না, একবার নিলে হয়। হ্যাঁ দুইবার নিলেও হবে, তাহলে দুইবারই তোমাকে কজ নিতে হবে, সাইন আনা যাবে না। দুইবার অ্যাঙ্গেল নিলে কি বলা হয়েছে? যে দিকের সাথে অ্যাঙ্গেল সেদিকে তো কি আসবে? কজ। কথাটা কি বুঝতে হতে পারলাম? মানে বিষয়টা হচ্ছে এইরকম, ধরো এরকম একটা ভেক্টর রাশি এই দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই দিকের সাথে এটা ওয়াই অক্ষ, তাহলে এই দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 60 ডিগ্রি। তাহলে তুমি এক্স অক্ষ বরাবর যদি নাও তাহলে এ কজ 30 ডিগ্রি না, তাহলে ওয়াই অক্ষ বরাবর কত আসবে? এ সাইন 30। দেখো কজ এর জায়গায় সাইন আসছে, অ্যাঙ্গেল কি পাল্টাইছে? না। কেউ যদি মনে করে না ভাই আমি অ্যাঙ্গেল পাল্টাবো, আমি ওয়াই অক্ষের সাথে এই অ্যাঙ্গেলটাই নিব, তাহলে যে দিকের সাথে অ্যাঙ্গেল নিবা সেই দিকে কি আর সাইন হবে? সেদিকে কি আসবে? তাহলে এই দিক বরাবর এ সাইন 60ও হতে পারে। এটার কারণ কি দেখো, তুমি
সরি সাইন বলতেছি, কজ। তুমি দেখতে পারো ক্যালকুলেটরে cos 60 আর sin 30 এর মান সেম। ক্যালকুলেটরে দেখো cos 60 এবং sin 30 এর মান আসলে সেম, এই কারণে এটা হয়। হবে কেমন, এটা 90 এর সাথে বিয়োগ করে দিয়ে আসছে, সেম না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখবা। চলো আমরা একটা ছোট্ট এমসিকিউ প্রবলেম দেখি। একটা ছোট্ট এমসিকিউ প্রবলেম। ধরো এটা আছে আমাদের হচ্ছে এক্স অক্ষ, এই দিক বরাবর আছে ওয়াই অক্ষ, এই দিক বরাবর একটা ভেক্টর রাশি আছে, ধরো এফ, এটার মান হচ্ছে 30 নিউটন, এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 40, আর কিছু দেয়া নাই। তো বলছে ভেক্টরটির এক্স ও ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান নির্ণয় করো। আচ্ছা উপাংশ নির্ণয় করো, আসতে পারে। আচ্ছা শোনো, তাহলে আমরা এটা একটু সলভ করে দিই, যেহেতু তোমাদেরকে চেষ্টা করতে দেওয়া হয়েছে, আশা করতেছি কেউ পারো নাই। আচ্ছা চলো দেখি, আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ বের করতে পারি আগে, চাইলে ওয়াই অক্ষ বরাবর আগে বের করতে পারি। তো যে দিকের সাথেই বের করতে চাই সেই দিকের সাথে আগে একটা অ্যাঙ্গেল নিতে হবে, তাই না? যে দিকের সাথে বের করতে চাই সেদিকে অ্যাঙ্গেল নিতে হবে। দেখো ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল দেওয়াই আছে, তাহলে ওয়াই অক্ষের সাথে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে বলের ওয়াই অক্ষ বরাবর উপাংশ এফ অফ ওয়াই হবে এফ কস থিটা। সেক্ষেত্রে থিটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা এটা তো উপাংশ না, এটা উপাংশের মান, এটা হলো শুধুমাত্র কি বের করতেছি? মান। তাহলে এফ এর মান কত ভাইয়া? এফ এর মান হচ্ছে 30 cos 40, কত আসে? ক্যালকুলেটর চাপো। এত নিউটন। ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান বের হয়ে গেল। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি উপাংশ বের করতে চাও, এফ অফ ওয়াই, ভেক্টর চিহ্ন দিলাম, তাহলে উপাংশ কিভাবে বের করে? লম্ব বিক্ষেপ ইনটু ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর। তাহলে লম্ব বিক্ষেপ হচ্ছে 22.98 নিউটন, এবং ওই দিক বরাবর, কোন দিক বরাবর? দেখো ওয়াই অক্ষের দিকে। ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর কোনটা? জে ক্যাপ। এই তো এটা হয়ে গেল উপাংশ, ওয়াই অক্ষ হয়ে গেল। এবার হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা দেখো, যে দিক বরাবর কস তার সাথে লম্ব বরাবর কি বলছিলাম? সাইন। তাহলে ওয়াই এর সাথে লম্ব না এক্স? তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি কস আসে, এক্স অক্ষ বরাবর কি আসবে? সাইন আসবে। তাহলে এফ সাইন থিটা, এফ এর মান হচ্ছে 30, সাইন কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে 30 সাইন 40, 30 সাইন 40, 19.28 এত নিউটন, এত নিউটন। তাহলে এবার দেখো, এবার হচ্ছে যে দিক বরাবর উপাংশের মান বের করছো সেই দিক উল্লেখ করতে হবে। এখন এখানে আরো একভাবে করা যায়, সেটা পরে করতেছি, আপাতত এটা দিয়ে দেখাই। এখন দেখো, এখানে আমি প্রথমে লম্ব বিক্ষেপের মান লিখলাম 19.28 নিউটন। এবার দিক, এবার উল্লেখ করতে হবে দিক। দেখো এটা কোন দিকে? এক্স অক্ষের দিকে। আচ্ছা তাহলে তুমি দিলা কি? আই ক্যাপ। তুমি দিলা কি? আই ক্যাপ। এখন তুমি একটু দেখো লম্ব বিক্ষেপ আমরা কিভাবে বের করতাম? উপর থেকে টর্চ ফলাইতাম, টর্চের আলো যেখানে পড়তো, মানে ছায়া যেখানে পড়তো সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে এই জায়গায় তুমি একটা টর্চ ধরো, তো এরকম করে টর্চ ধরো, তাহলে আলোর ছায়াটা পড়বে কোথায়? এই জায়গাটুকুতে পড়বে না? এটা কি পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে নাকি নেগেটিভ? তাহলে ধনাত্মক এক্স এর দিকে যদি আই ক্যাপ হয়, ঋণাত্মক এক্স এর দিকেও কি আই ক্যাপে হবে? কি হবে? এই জায়গায় একটা মাইনাস আসবে। এটা তো এই যে মাইনাস আই ক্যাপ, এটা তো ডিরেকশন, যে নেগেটিভ এক্স অক্ষের দিকে, এটা তো মান না, এটা তো উপাংশ হয়ে গেছে। সরি, এই যে এখানে মান কি মাইনাস আসছে? মান তো মাইনাস আসেনি। আচ্ছা এইবার আর একটা কাহিনী, কেউ যদি মনে করে ভাইয়া আমি এভাবে করবো না, আমার ভালো লাগতেছে না, আপনি ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল নিছেন, এটা আমার ভালো লাগে, আমি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল নেব, হবে না? সে পারবে না? পারবে। তাহলে এক্স অক্ষের সাথে যদি অ্যাঙ্গেল নিতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর কি আসবে বলতো? কস। তাহলে এখন বলো এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি?
90 প্লাস 40, 90 প্লাস 40 মানে কত? 130। তাহলে এফ হচ্ছে 30 cos 130। দেখো তো এই মান অটোমেটিক মাইনাস চলে আসছে, এই মানটাই আসছে এক্স অক্ষ বরাবর -19.28 অটোমেটিকই মাইনাস চলে আসছে। ভাই কেন আসলো? দেখো তো তুমি লম্ব বিক্ষেপের মান নিচ্ছ কোন দিকের সাথে? ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাথে। ছায়া কি এই ধনাত্মক এক্স অ্যাক্সিসের উপর পড়ে? তাহলে এই দিক বরাবর আসলে কোনো মান আছে? আছে কোন দিকে? মাইনাসের দিকে। তাহলে এই মাইনাসটা আসবেই। বুঝতে পারছি কি? তাহলে এই মাইনাস কি বোঝাচ্ছে? এইখানে যদি মাইনাস নাও, মাইনাস কি বোঝাচ্ছে? আসলে ধনাত্মক এক্স অক্ষের দিকে ছায়াটা পড়েনি, মানে ধনাত্মক এক্স অ্যাক্সিসের দিকে এর কোনো উপাংশ বা লম্ব বিক্ষেপ নাই। আছে কোন দিকে? ঋণাত্মক এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে যদি এক্স অক্ষ বরাবর cos নাও, তাহলে ওয়াই অক্ষ বরাবর সেক্ষেত্রে কি আসবে বলো তো? সাইন, এফ সাইন থিটা। তাহলে এফ হচ্ছে 30 সাইন 130। দেখো তো এই মানটা সেমই আসে, 22.98। তাই আসে কিনা চেক করো। সেম আসে না? সেম আসে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো, যেভাবে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। জিনিসটা কি ক্লিয়ার? এই ক্লিয়ার কিনা বলো? এই ম্যাথের সাহায্যে আমরা ওই যে প্লাস মাইনাস, পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা কিন্তু বুঝতে পারলাম। ছোট্ট করে কয়েকটা আমি জিনিস দেখাই, তাহলে তোমাদের জন্য হয়তো আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি অক্ষ এটা ধরলাম এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটা এক্স প্রাইম নেগেটিভ এক্স, ওয়াই প্রাইম নেগেটিভ ওয়াই। ধরো এখানে একটা ভেক্টর আছে পি ভেক্টর। বলতো পি ভেক্টরকে যখন দুইটা উপাংশে ভাগ করব, পি অফ এক্স, এটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? দেখো তো পি ভেক্টরকে যখন দুইটা উপাংশে ভাগ করব, পি ভেক্টর কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? পজিটিভ আসবে। এক্স অক্ষ বরাবর আসবে পজিটিভ, ওয়াই অক্ষ বরাবর পজিটিভে আসবে। যদি এখানে রাখি, ধরো এখানে কিউ ভেক্টর রাখলাম, কিউ ভেক্টরের দুইটা উপাংশ, কিউ অফ এক্স, এক্স অক্ষ বরাবর উপাংশ কি আসবে? নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে নেগেটিভ। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ পজিটিভ। এখানে একটা ভেক্টর রাখলাম জেড, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর জেড এর উপাংশ জেড অফ এক্স পজিটিভ না নেগেটিভ? এই যে আলো ফেলো, নেগেটিভের দিকে ছায়া পড়তেছে, নেগেটিভ। আর ওয়াই অক্ষ বরাবর এটাও নেগেটিভ। যদি এখানে কোনো ভেক্টর রাখো, ধর এ ভেক্টর, এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কি আসবে? পজিটিভ। এদিক থেকে আলো ফেলো তো, এই যে এরকম টর্চ আলো ফেলো, তাহলে এক্স অক্ষ ধনাত্মক এক্স অক্ষের উপর ছায়া পড়তেছে না? কিন্তু ওয়াই অক্ষটা নেগেটিভ, এদিকে নেগেটিভ ওয়াই অক্ষের দিকে ছায়া পড়তেছে, তাহলে নেগেটিভ। কোয়াড্রেন্টের মতো হিসাব, বুঝতে পারছো? কোয়াড্রেন্টের মতো। যদিও এইরকম কমপ্লেক্সিটি আমাদের কোনো থিওরি বুঝতে লাগবে না, এমসিকিউতে যদি পেঁচায় তাহলে এইভাবে পেঁচাই দিতে পারে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে দিতে পারে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে দিতে পারে। এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ, এটা হলো নেগেটিভ এক্স অক্ষ। দেখো বুঝছো কিনা? ক্লিয়ার?